আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি লাইলা ফারহানা, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নেবার জন্যে। আজকের এই ক্লাসটি আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। তোমরা যে যেখানেই থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো এবং ধৈর্য ধরে চেষ্টা করো সকলেই এই সময়টা পার করার জন্য যে নিয়ম নীতিগুলি মেনে চলতে হবে সেগুলিকে যথাযথভাবে পালন করো। তারপরেও আমি জানি তোমাদের এখন যা বয়স, ছুটে চলার, কাজ করার, জীবনকে গড়ে তোলার যে প্রস্তুতির ক্ষেত্রটা, সেটাকে প্রস্তুত করা, এই সময়টিকে তোমরা এতদিন যেভাবে জেনে এসছো ঠিক সেভাবে কাজে লাগাতে পারছো না। একটা অন্যরকম সময় তোমাদের পার করতে হচ্ছে। তো তোমাদেরকে আমি একটু সাহস দেব এই বলে যে এই অবস্থাটা শুধু তোমরাই পার করছো না, সারা পৃথিবীর সব জায়গাতেই কম বেশি এরকমই অবস্থা। সকলেই ঘরে অবস্থান করছে এবং চেষ্টা করছে কাজে লাগাতে যতটা সম্ভব। কারণ ভবিষ্যতে করোনা মুক্ত পৃথিবীটি কেমন হবে প্রায় সেরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমে, বিভিন্ন বিশেষজ্ঞজনেরা তাদের আলোচনায়। তো আমরা বরং চেষ্টা করব নিজেদের মানসিক স্বাস্থ্যটা ভালো রেখে সেই প্রস্তুতিটাও যাতে সুন্দরভাবে গ্রহণ করতে পারি। অর্থাৎ শুধু লেখাপড়া বা জ্ঞান অর্জন নয়, তোমাদেরকে কর্মদক্ষতাও বৃদ্ধি করতে হবে। সেই কর্মটি কি হবে সেটি তুমি ঠিক করে নেবে। যে যেটা করতে পছন্দ করো, কেউ কম্পিউটারে কাজ করতে পছন্দ করো, কেউ হয়তো যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পছন্দ করো, কেউ হয়তো কৃষি জমিতে কাজ করতে পছন্দ করো। আমাদের যেসব ছেলেমেয়েরা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে, তো যে যেখানেই থাকো না কেন, আমার মনে হয় এই ক্ষেত্র, এই জায়গাটাও যেমন তোমরা মজবুত করবে, একই সাথে শরীর চর্চা বা শরীর গঠনমূলক যে বিভিন্ন উপায়গুলি রয়েছে তোমরা সেদিকেও মনোযোগ দেবে। অর্থাৎ কিনা আমাদেরকে বুদ্ধিবৃত্তির দিক দিয়ে, মানসিক শক্তির দিক দিয়ে, শারীরিক শক্তির দিক দিয়ে খুব মজবুত একটা অবস্থান নেওয়ার জন্য যা যা করা দরকার, আসলে এই সময়টায় আমাদের সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমি সবসময়ই আবারও বলছি তোমাদের যে দোয়া করি তোমরা যেন সাহসের সাথে, ধৈর্যের সাথে এই সময়টি পার করতে পারো এবং কাজে লাগাতে পারো। যাই হোক, আজ আমি তোমাদের যে লেসনটির উপরে ক্লাস পরিচালনা করব, আমি সবসময়ই আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ক্লাসটি চেষ্টা করি এই অধ্যায়টি দিয়ে শুরু করতে, এবং আমি খুব স্বতঃস্ফূর্ত সাড়াও পাই, যেটি আমাকে খুব আশান্বিত করে, উদ্বুদ্ধ করে। এবং সেটি হলো তোমাদের ইংরেজি টেক্সট বইয়ে বঙ্গবন্ধুর ভাষণের যে ট্রান্সলেশন, ইংরেজি ট্রান্সলেশন বা অনুবাদটি রয়েছে সেটি। তো সেইটিতে যাওয়ার আগে আমি একটুখানি বলে নিতে চাই, আজ 20 অগাস্ট 2020 খ্রিস্টাব্দ। আমরা এই ইংরেজি বছরের যে মাসটিতে আছি, এটি মনে হয় বাঙালির ইতিহাসের সবচেয়ে কৃষ্ণতম, বেদনার সর্বোচ্চ শিখরে অবস্থানরত একটি মাস। যেই মাসে আমরা আমাদের ভীষণ কাছের, খুবই প্রিয়
এবং আমাদের চিরশুভাকাঙ্ক্ষী একজন মানুষকে খুব নৃশংসভাবে, খুব বেদনাদায়কভাবে হারিয়েছি। আজ আমরা আমাদের ক্লাসে একটুখানি তাকে স্মরণ করব সকলে মিলে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। সৈয়দ শামসুল হকের এই কবিতাটি বহুল পঠিত এবং আমরা আমাদের ক্লাসেও অনেকবার পড়েছি। আমার খুব ভালো লাগে যখন দেখি যে তোমরা অনেকেই এই কবিতাটি পুরোটাই মুখস্থ আবৃত্তি করছো। আসলেই তো বাংলাদেশ বঙ্গবন্ধু মনে হচ্ছে যে একটি সমার্থক শব্দ, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই মানুষটিকে জেনেই তোমাদের যে প্রজন্ম, তোমরা কিন্তু তাকে জেনেই বড় হয়েছ। সেজন্য যখনই কিনা আমি বঙ্গবন্ধুর ওই বিখ্যাত ভাষণটি ক্লাসে পড়াই, আমি দেখি তোমাদের মধ্যে অনেকেই ভাষণটির বেশ কিছু অংশ গড় গড় করে পড়ে যাচ্ছ, বলে যাচ্ছ ঠিক ওইভাবে, ওই অভিব্যক্তি নিয়ে। তখন আমি আশান্বিত হয়ে যাই যে এই জাতি আসলে মাথা নোয়াবার নয়। হ্যাঁ, যাই হোক, 15ই আগস্টের যে বিভীষিকা, যে শোক, এই শোককে আমরা শক্তিতে পরিণত করব। আমরা তার স্বপ্নকে, তার স্বপ্নটা শুধুমাত্র তারই নয়, উনি তো স্বপ্ন দেখেছেন আসলে আমাদেরকে নিয়ে, একটা সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাঙালি জাতি, তাদেরকে নিয়ে। তো তার স্বপ্ন পূরণ মানে কিন্তু আসলে সেই স্বপ্নে আমারই বাস থাকবে, সেই স্বপ্নে আমিই অবস্থান করব। সুতরাং আমরা যে যেখানে যে অবস্থানে থাকি না কেন, আমরা আমাদের কাজগুলো যত্ন করে, দায়িত্ব নিয়ে, ভালোবেসে করে যাব এবং অতি অবশ্যই সততার সাথে। তোমরা ছাত্রছাত্রী, তোমাদের কাজ এই সময়টায় লেখাপড়া করা, যে মূল্যবোধ তোমাদের অভিভাবক, শিক্ষক তোমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, সেইগুলিকে ধারণ করা এবং নিজেদের ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে সেগুলির প্রতিফলন ঘটানো। সেই আবারও ফিরে যাই বঙ্গবন্ধুর ভাষণে। ওটিকে আমার ঠিক ভাষণ মনে হয় না, মনে হয় দীর্ঘদিনের প্রস্তুতি নেয়ার মধ্য দিয়ে, অনেক কাটাকুটি, অনেক ঘষা মাজার পরে, অনেক চিন্তা ভাবনার পরে যে নিখুঁত একটা জিনিস, যে নিখুঁত একটা রূপ বেরিয়ে আসে, ওইটি যেন তারই প্রতিফলন। কিন্তু খুব মজার ব্যাপার, এটি কিন্তু বঙ্গবন্ধুর স্বতঃস্ফূর্ত বাণী। ওই মুহূর্তে ওই লক্ষ জনসমুদ্রের, লক্ষ কোটি মানুষের সামনে দাঁড়িয়ে তার মুখ দিয়ে একটির পর একটি বাক্য এত সুন্দরভাবে, আমি বলবো যে বিচ্ছুরিত হয়েছিল, মনে হয়েছিল যে একটি ওয়েল রিটেন
এপিক। আমার কাছে মনে হয়েছে ওটা একটি মহাকাব্য ছাড়া আর কিছু নয়। এত চমৎকার কবিতা, এত চমৎকার তার যে সুরমূর্ছনা, এইগুলি খুব কমই দেখা যায়। এবং সেখানে শুধু কথা বা শুধুমাত্র তার অভিব্যক্তি তাই নয়, এর মধ্য দিয়ে আমাদের ইতিহাসেরও একটি চমৎকার চিত্র আমরা পাই। আমরা যদি মূল বইয়ে যাই, একটু খেয়াল করো তোমরা, পুরো ভাষণটির শেষে কিছু প্রশ্ন দেয়া আছে। আমি প্রশ্নগুলি পড়ছি এবং আজকে চেষ্টা করব সেইটির আলোকে কিছু কিছু আমাদের ওই ৭১-এর যে বিখ্যাত ভাষণটি, শুধু বিখ্যাত বলবো না, ওটা বলবো যে আমাদের বাঙালি জাতির একটি ঐতিহাসিক দলিল, সেটির মধ্যেই উত্তরগুলি এত সুন্দর করে সাজিয়ে দেয়া আছে যে তোমাদের অনেক বই ঘেটে অনেক তথ্য জানার থেকেও এইটি তোমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আমি বলবো না যে বই ঘেটে তোমরা তথ্য জানবে না, অবশ্যই জানবে। তবে যখনই তোমরা বঙ্গবন্ধুর এই ভাষণটিতে একবার চোখ বুলিয়ে নেবে, কিংবা অডিও রেকর্ডটি যদি তোমরা শোনো, আমি জানি তোমরা অনেকবার শুনেছ, অনেকবার তোমরা এটা পড়েছ, তোমরা কিন্তু শুধু ভাষণের কথা নয়, এই কথাগুলির পেছনে যে আবেগ, এই কথাগুলির পেছনে যে বিচক্ষণতা, এই কথাগুলির পেছনে যে দরদ, জন্মভূমি এবং জনগণের প্রতি যে টান, সেটা যে এত চমৎকার করে অনুভব করা যায়, এইটা শুধু আমাদের যাদের বয়স হয়ে গেছে শুধু আমরা নই, আমি দেখেছি যে তোমাদের মতো ছেলেমেয়েরা যাদের কিনা শুধুমাত্র লেখাপড়া না, অনেক বিষয়ে তোমাদের আগ্রহ, তোমরাও কিন্তু ওই আবেগটা, ওটা তোমরাও অনুভব করতে পারো, ওই আবেগটা তোমাদেরকেও স্পর্শ করে। সেটা আমার ওই ক্লাসে যখন আমি দেখি তোমরা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর উপরে রচিত কবিতা পড়ে যাচ্ছ, কিংবা ভাষণটি যখন আমি দেখি যে এত সুন্দর অনর্গল, এত চমৎকার করে তোমরা বলে যাও, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রশ্নগুলিতে আসি। প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, হুইচ ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট অ্যান্ড ওয়াই? এই পুরো বক্তৃতার কোন বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে বা আন্দোলিত করেছে এবং সেটি কোনটি? এরপরে আসছে, হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ? খুবই চমৎকার একটি প্রশ্ন। এরপরে আসছে কি দেখো, হোয়াই ডাজ বঙ্গবন্ধু সে দ্যাট দ্য 23 years of our history with Pakistan is a history of repression and bloodshed? কোন 23 বছর? এরপরে আসছে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড দ্য স্ট্রাগল ফর এমান্সিপেশন? এবং সবশেষে আসছে কি, ক্যান ইউ কম্পেয়ার দিস স্পিচ উইথ আদার ফেমাস স্পিচেস ইন হিস্ট্রি দ্যাট ইউ নো অ্যাবাউট? এই প্রশ্নগুলির মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, হোয়াট আর দ্য মেইন টু পার্টস অফ দ্য স্পিচ, এইটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। এই স্পিচে বা ভাষণে দুটো সুস্পষ্ট অংশ রয়েছে, সেই অংশ দুটো কি কি? আমি জানি তোমরা জানো, তারপরেও একটু শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা দেখবে বঙ্গবন্ধু তার ভাষণের প্রথম অংশে কি বলেছেন। উনি আমাদের বঞ্চনার ইতিহাসটি তুলে ধরেছেন। বর্তমানে কি হচ্ছে, অর্থাৎ কিনা 1971 সালে 7ই মার্চ যখন উনি ভাষণ দিচ্ছিলেন, সেই সময়ে কি হচ্ছে চারপাশে সেইটে, এবং আরও আগে অর্থাৎ কিনা 52 কিংবা আরেকটু পিছিয়ে, যেহেতু যে 23 বছরের যে ইতিহাসের কথা উনি বলেছেন, অর্থাৎ 47 সালে যবে থেকে পাকিস্তান
পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যাত্রা শুরু হলো। সেই 47 সাল থেকে উনি শুরু করেছেন, তবে খুব সুস্পষ্টভাবে উনি আসলে শুরু করেছেন আমাদের বঞ্চনা বলো, রক্তক্ষয়ী ইতিহাস বলো, সেটা শুরু করেছেন 52 ভাষা আন্দোলন থেকে। তো সেই সময় থেকে 71 সাল পর্যন্ত যে কষ্টকর, বঞ্চনা, সংগ্রামময় আমাদের যে ইতিহাসটা, সেটার কথা উনি বললেন। এবং দ্বিতীয় অংশ উনি কী বললেন, উনি কিছু নির্দেশনা আমাদের দিলেন যে আমাদের এখন কি করা উচিত, আমরা কি করব। তোমরা খেয়াল করে দেখবে ভাষণের দ্বিতীয় অংশে যেটা আছে সেটা দিয়ে উনি শেষ করেছেন, সেই যে রিমেম্বার, since we have already had to shed bloodshed, we will have to shed a lot more of it. By the grace of God, however, we will be able to liberate the people of this land. This struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. সেই অমোঘ বাণী, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবং তার আগে কি বলেছেন, যে আমাদের যা কিছু আছে তাই নিয়েই আমাদের প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। তো এই যে দুটো সুস্পষ্ট অংশ, ওই প্রশ্নের উত্তরে তোমাদের এটি ইন্ডিকেট করতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন আছে, যেটার উত্তরও এত চমৎকারভাবে উনি ওনার ভাষণের মধ্যে দিয়েছেন, এবং এটা তোমাদের জন্য জানা জরুরি। আমি জানি তোমরা জানো, তারপরেও আবারও মনে করিয়ে দিচ্ছি যে এটি হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমাদের এটা জানা জরুরি। 5 নম্বর কোয়েশ্চেনে যেটা আছে, আবারও বলছি, দেখো, রিড দ্য স্পিচ অ্যাগেইন। দ্য স্পিচ has references to some years and dates in our history. Find out their historical importance and complete the flowchart, ending with 25th March 1971. এরপরে এখানে কিছু বক্স দেয়া আছে, ফ্লো চার্টে যেভাবে বক্সগুলি দেয়া থাকে সেভাবে 5টি বক্স দেয়া আছে, এবং 5টি সাল এখানে দেয়া আছে। 1958 সাল, 1966 সাল, এরপরে দেয়া আছে 23 ফেব্রুয়ারি 1969, 7 ডিসেম্বর 1970, এবং শেষে দেয়া আছে 25 মার্চ 1971। এইটি নিয়ে আলোচনা করতে গেলে আমি তোমাদেরকে বলবো, তোমরা মূল স্পিচটাতে চলে যাও, অর্থাৎ কিনা আমরা যে অনুবাদটি আজকে পড়ছি সেটিতে চলে যাও। এখানে একটু বলে নিই, এই যে বঙ্গবন্ধুর ভাষণের যে ইংরেজি অনুবাদটি, এটি যিনি করেছেন উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক। উনি অত্যন্ত চমৎকারভাবে অনুবাদে, তো আসলে সেই প্রক্ষেপণগুলি, আবেগের যে প্রক্ষেপণ, সেগুলি সঠিকভাবে আসে না, তারপরে উনি সর্বোচ্চ চেষ্টা করে, আমরা বলবো যে যতটা সম্ভব বক্তব্যের ওই রূপরেখাগুলি, ওই যে বর্ণ ছটাগুলি রয়েছে, চেষ্টা করেছেন উনি সেগুলি নিয়ে আসার জন্যে। আমি শ্রদ্ধেয় ফখরুল আলম স্যারকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি। এই অনুবাদটি তাঁরই করা, প্রফেসর ফখরুল আলম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ উনি। যাই হোক, এই স্পিচের একটা পার্টিকুলার অনুচ্ছেদ আমি তোমাদেরকে পড়ে শোনাবো, যেখানে এই সবগুলি সালের উত্তর, এই সবগুলি সময়ে যে ঘটনাগুলি ঘটেছে গুরুত্বপূর্ণ, যেগুলি কিনা বাঙালির ইতিহাসের এক একটি মাইল ফলক, বাঙালির ইতিহাসের এক একটি মোড়, সেই সময়গুলিকে উনি খুব চমৎকারভাবে, ধারাবাহিকভাবে ওনার ওই বক্তব্যে উনি তুলে ধরেছেন। The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. We shed blood in 1952,
Even though we were the victors in the elections of 1954, we could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. A lot has happened since and elections have taken place. এরপরের অনুচ্ছেদে দেখো, I have made President Yahya Khan, I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 January. But he did not listen to me. He listened to Mr. Bhutto instead. At first he said that the meeting would take place in the first week of March. We said, fine. We will be taking our seats in the assembly then. I said, we will carry out our discussions in the assembly. I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. এই অনুচ্ছেদে দুটো অনুচ্ছেদ আমি পড়লাম। অত্যন্ত চমৎকারভাবে 1952 থেকে 1971 যে চলমান ইতিহাস এবং যে গুরুত্বপূর্ণ মোড় বা মাইল ফলকগুলি রয়েছে সেগুলি কিন্তু উনি চমৎকারভাবে বলেছেন। খেয়াল করে দেখো 1952 সালে কি হলো। 1952 সালে উনি বলেছেন যে 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 52 সালে হলো ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচন হলো, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও আমাদেরকে ক্ষমতা দেয়া হলো না। এরপরে কি হলো, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল অর্থাৎ সামরিক আইন জারি করে কি করেছে, আমাদেরকে এনস্লেভ করে রেখেছে, অর্থাৎ কিনা গোলাম করে রেখেছে। ওনার ভাষণে উনি বলেছেন যে 1958 সালে আইয়ুব খান সামরিক আইন জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। এরপরে কি হলো, 1966 এলো। 1966-তে তোমরা জানো 6 দফা আন্দোলন হয় এবং সেই আন্দোলনে কি হয়, 7 জুনে আন্দোলনের তুঙ্গে কি করা হয়, উনি ওনার ভাষণে বললেন যে 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে আসছে 1969। আমরা জানি 1969-এর গণ অভ্যুত্থান, এই শব্দটা আমরা বারবার শুনেছি গণমাধ্যমে, এটি আমাদের কানে একেবারে সেটে গেছে। 1969-এর গণ অভ্যুত্থান, তো এই গণ অভ্যুত্থান আন্দোলনে কি হয়, আইয়ুব খানের পতন হয়। উনি কি বলেছেন ভাষণে দেখো, 1969-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, এই যে সরকার নিলেন এই ফ্রেজটি বইয়ের মধ্যে তোমাদের ওই টেক্সট বইয়ের ওই অনুচ্ছেদে কিভাবে দেয়া আছে, অ্যাজিউম দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, অ্যাজিউমস দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ উনি কিনা সরকারে অধিষ্ঠিত হলেন। তিনি কি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো 70-এ। সেজন্যই ওখানে তোমরা দেখবে যে 70-এর ডিসেম্বর মাসটি দেয়া আছে, যখন কিনা আমরা নির্বাচনে জয়লাভ করি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কিন্তু এরপরে কি হলো, I made President Yahya Khan,
আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। এই 15 জানুয়ারি হচ্ছে 1971 সালের 15 জানুয়ারি। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন মিটিং প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্তও বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও কথা আমরা মেনে নেব। এই যে সময়গুলো ধারাবাহিকভাবে এলো, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং মনে রাখবে। আমরা যে ফ্লো চার্টটি পাই সেখানে কিন্তু ধারাবাহিকভাবে এই সময়গুলি দেয়া আছে। 58 সাল, 1966 সাল, এরপরে আছে 1969, এরপরে আছে 7 ডিসেম্বর 1970 এবং শেষে আছে 25 মার্চ 1971। 25 মার্চ 1971 কাল রাত্রি। যাই হোক, এখানে ফ্লো চার্টের সালগুলি নিয়ে আমি বললাম। এরপরে আরেকটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, সেটি হচ্ছে নাম্বার 6, মেক 3 separate lists of বঙ্গবন্ধু's directives to different sections of people। সমাজে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তার মধ্যে 3 ধরনের শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে তিনি কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেগুলি কি কি? ডিরেক্টিভস ফর কমন পিপল, ডিরেক্টিভস ফর অফিস এমপ্লয়িজ অ্যান্ড ডিরেক্টিভস ফর দ্য পাকিস্তানি আর্মি। আমি জানি এই প্রশ্নগুলির উত্তরও তোমাদের জানা। সাধারণ মানুষের জন্য ওনার যে নির্দেশনা ছিল সেগুলি কি, চাকুরিজীবীদের জন্য তার যে নির্দেশনা ছিল সেগুলি কি, এবং পাকিস্তানি আর্মিদের উদ্দেশ্যে উনি যেটা বলেছেন সেটি কি, সেটিও আমরা জানি। আমরা যদি তার স্পিচটি দেখি তাহলে দেখতে পাবো কমনার্সদের জন্য অর্থাৎ সাধারণ মানুষদের জন্য তার যে নির্দেশনা ছিল সেটি কীরকম? I request all of you convert every house into a fort, confront the enemy with whatever you have, and even at the risk of your life and even if I am not around to direct you, shut down all shops and make sure the traffic on all roads and ports are brought into a standstill. If need be, we will starve to death, but we will go down striving for our rights. এছাড়াও শেষের দিকে, ভাষণের শেষের দিকে উনি আবারও বলেছেন কি, from revolutionary committees under the leadership of the Awami League in every village, every community, be prepared to act with whatever you have in your possession. অর্থাৎ সাধারণ মানুষের জন্য ওনার নির্দেশনা যেটা ছিল যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়েই প্রস্তুত থেকো। অপরদিকে ডিরেক্টিভস ফর অফিস এমপ্লয়িজ, তাদের জন্য ছিল বেশ কিছু নির্দেশনা। সেটাও যদি আমরা স্পিচটি ভালো করে পড়ি বা আমরা তো ভাষণেও শুনেছি, এরপরও যখন এই প্রশ্ন উত্তর পর্ব আসে তখন কিন্তু একটু গুছিয়ে একটু ভেবেচিন্তে সঠিক উত্তরটি আমাদের লেখা উচিত। উনি ওনার ভাষণের এক পর্যায়ে কি বললেন? I want to state clearly that from this day Bangladesh's courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely so that the poor don't have to suffer, so that my people don't have to go through hardships. All other things will be exempted from the general strike from tomorrow. এটি খুব চমৎকার একটি বিষয়। সাধারণ মানুষ যাতে সাফার না করে সেজন্য কিন্তু কিছু জিনিসকে উনি এই অবরোধের আওতা থেকে উনি বাইরে রেখেছিলেন।
আমরা জানি যে হি ওয়াজ এ ম্যান অফ স্যাগাসিটি, ওনার মতো বিচক্ষণ মানুষ, রাজনৈতিকভাবে এত বিচক্ষণ, এত দূরদর্শী একজন নেতা, এটি আসলেই পৃথিবীর ইতিহাসেও অত্যন্ত বিরল। স্পিচের পরের অংশটিতে যাই। রিকশাস, horse carriages, trains and launches will be allowed to move. Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. এর পরের অংশে চলে যাই। সেখানে উনি ফ্যাক্টরি ওনারদের যেটা বলেছেন, to owners of factories whose workers had participated in the general strike the last 7 days, I have this to say, make sure that they are paid wages for those days. To government employees, I have this to tell, you will have to listen to my directives. Till our country is liberated, taxes and custom duties won't be collected. No one will pay them either. Remember those of you who work for radio and television. If the people running the radio station aren't ready to listen to us, no Bengali will report for work there. Bank will be open for 2 hours every day so that people can collect their salaries. But we won't allow even a single paisa to be transferred from East Bengal to West Bengal. Telephones and telegram service will continue as before in our West Bengal. If we have to transmit news abroad, you will see to that. But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. এরপর আসছে directives for the Pakistani army. তাদের উদ্দেশ্যে উনি কি বললেন? To those in the armed forces, I have this to say, you are my brothers, stay in your barracks, and no one will bother you. But don't try again to aim your bullets at our chests. You can't suppress 70 million people forever. Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. বঙ্গবন্ধুকে বুঝতে হলে তার ভাবনার সাথে একাত্ম হতে হলে আমরা কিন্তু আসলে আমাদের নিজেদেরই একটি উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা নিশ্চিত করব। এই জন্যে যে ওনার সমস্ত চিন্তাই কিন্তু ছিল বাংলাদেশ আর বাঙালিকে ঘিরে। সেজন্যই ওনাকে ওনার সম্পূর্ণ জীবন এবং জীবনাদর্শকে ভালো করে বুঝতে গেলে আমাদের আরও জানতে হবে তাকে। তার উপরে লেখা যে বইগুলি রয়েছে আমরা চেষ্টা করব সেগুলি সংগ্রহ করে পড়তে। তবে এই মুহূর্তে তোমাদের আমি বলবো তার লেখা অসমাপ্ত আত্মজীবনী, এটি কিন্তু তোমরা এই বন্ধের মধ্যে চেষ্টা করতে পারো। যারা ইতোমধ্যেই পড়েছ তারা আরেকবার পড়ে দেখবে, নতুন করে আবিষ্কার করবে, নতুন করে উপলব্ধি করবে। যারা পড়নি তারা সংগ্রহ করে এটা চেষ্টা করবে পড়ার। আসলে বঙ্গবন্ধু এটি কিন্তু শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু তাকে একটি ব্যক্তির মধ্যে তার সমস্ত সত্তাটিকে আমরা এটুকুর মধ্যে আটকে ফেলতে পারবো না। তিনি আসলে সামগ্রিকভাবে একটি স্বপ্নের নাম, একটি আকাঙ্ক্ষার নাম। সোনার বাংলা উনি বিশ্বাস করতেন এবং এটার স্বপ্নদ্রষ্টাও তিনি ছিলেন। আমাদের লক্ষ্য হোক
আমরা সকলেই যেন সোনার বাংলার সোনার নাগরিক হতে পারি, সেই চেষ্টা করা। আজকে এই ক্লাসটি আমার মনে হচ্ছে যেন শেষ না হোক। তার সম্পর্কে বলতে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি তোমাদের উপস্থিতি একেবারেই আমার সামনে থাকতো, একটা ক্লাসরুম ভরা ক্লাসরুমে এই কথাগুলি আমি যদি বলতে পারতাম, তোমাদের অংশগ্রহণ সেখানে থাকতো, স্বতঃস্ফূর্ত উপস্থাপন থাকতো, তাহলে সেটা আরও প্রাণবন্ত হতো, আরও উপভোগ্য হতো। আমি সেই সময়ের দিকে তাকিয়ে আছি, কবে আমরা আবারও একটা মুখরিত প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত শ্রেণীকক্ষে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারব। আবারও তোমাদের জন্য দোয়া থাকছে। প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, এবং তোমাদের সাথে আবারও দেখা হোক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।